নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। তারা একদিকে ভারতের ব্যাপারে বলছে যে ভারত আওয়ামী লীগ ছাড়া আর কাউকে চেনে না, এই বলে আমরাও ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চাই। আবার অন্যদিকে ভারতকে কিভাবে তারা গালি দিয়ে যাচ্ছে সেই ব্যাপারটা, এই দুটো পরস্পর বিরোধী বিষয় নিয়ে বাংলাদেশের রাজনীতি কোন দিকে চলেছে সেই ব্যাপারটা নিয়ে আজকের আলোচনাটা করব। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হলো বিএনপি। বিএনপির বিরুদ্ধে একটি পুরনো বিএনপি এই যে তারা ভারতের বিরুদ্ধে একটা পুরনো অভিযোগ করে, সেটা হলো যে ভারত একমাত্র আওয়ামী লীগকে তাদের আপন মনে করে, কেবলমাত্র আওয়ামী লীগকে চেনে, আর কাউকে ভারত যেন চেনে না, আর কারোর সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী নয় ভারত, কারণ ভারতের কাছে একমাত্র আপনজন আওয়ামী লীগ। বিএনপির বড় দরের নেতা, স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ কয়েকদিন আগে বলেছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি। আবার এই সুসম্পর্ক চাওয়ার ব্যাপারটা বাংলাদেশের বিএনপি দলের অনেক নেতাই বিভিন্ন সময় বলে গেছেন যে তারাও ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, এবং শুধু রাখতে চাওয়া নয়, তারা তাদের নেতাদের পাঠিয়েছে ভারতেও যেমন কথা বলার জন্যে, তেমনি ভারতের রাষ্ট্রদূতের সঙ্গেও যারা ঢাকায় রয়েছেন তাদের সঙ্গেও কথা হয়েছে তাদের। আবার দেখুন বিএনপির আর এক বড় নেতা, তিনি আবার দলের ভাইস চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ শামসুজ্জামান দুদু এই দুদিন আগে গত 19 এপ্রিল ভারতে ওয়াকফ যে বিল হয়েছে অ্যাক্ট হয়েছে, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার বিরুদ্ধে তাদের একটা জনসভায় তিনি সেখানে বলতে তিনি, এটা হয়েছিল গত 19 এপ্রিল, সেই সভায় তিনি হাসিনার ফাঁসি চেয়ে ফেললেন। আবার হাসিনার ফাঁসি চেয়ে যে থেমে গেলেন তা কিন্তু নয়, তিনি ভারতকেও ফ্যাসিস্ট বললেন, হাসিনাকেও ফ্যাসিস্ট বললেন, ভারতকেও ফ্যাসিস্ট বললেন। এই প্রসঙ্গে বিখ্যাত অনলাইন একটা নিউজ পোর্টাল আছে ফার্স্ট পোস্ট, সে কি সংবাদ দিচ্ছে একবার একটু পড়ি, তাহলে বুঝবেন যে শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রতি এই দলের মনোভাব কি। ফার্স্ট পোস্ট লিখছে, এ সিনিয়র লিডার অফ বাংলাদেশের মেইন অপোজিশন পার্টি হ্যাজ লঞ্চড এ স্ক্যাথিং অ্যাটাক on former Prime Minister Sheikh Hasina, claiming she would have merged the country with India had she remained in power. কি বললেন যে ভারতে ওই যে বললাম ভারতে ওয়াকফ যে সংশোধনী আইন তার বিরুদ্ধে বাংলাদেশের প্রবল প্রতিবাদের এক জনসভায় ভাষণে দুদু সাহেব জ্বালাময়ী ভাষণ দিয়ে বললেন ভারতে মুসলমানদের ওপর পারসিকিউশন অ্যান্ড কিলিং বা অত্যাচার এবং হত্যা সেটা নাকি ভীষণ বেড়ে গেছে। এবং তিনি বললেন যে সেইখানটায় যে শেখ হাসিনা তার দেশকে ভারতের কাছে তুলে দিতে পারত, মানে বাংলাদেশ থাকতো না, ওটা ভারত হয়ে যেত যদি আর কিছুদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন, এই বলে তিনি তাকে আক্রমণ করলেন। দুদু সাহেবের জবানিতে ফার্স্ট পোস্ট লিখছে, ইন্ডিয়া সেজ দে গেভ হার শেল্টার টু প্রোটেক্ট হাসিনা, ইট ইজ নট প্রোটেকশন, শেখ হাসিনাজ আইডিয়াল ইজ ইন্ডিয়া অ্যান্ড হার অ্যাড্রেস ইজ ইন্ডিয়া। দুদু সেড এ ফ্যাসিস্ট ক্যান অনলি লিভ উইথ ফ্যাসিস্ট। মানেটা কি? ভয়ঙ্কর কথা বললেন তিনি বললেন ভারত বলছে যে তারা নাকি শুধু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, আসলে আশ্রয় নয়, এটা প্রোটেকশন নয়। শেখ হাসিনার আদর্শ হচ্ছে ভারত এবং তার ঠিকানা বাংলাদেশ নয়, তার ঠিকানা হচ্ছে ভারত। এটা দুদু বললেন, শামসুজ্জামান দুদু। এই ফ্যাসিস্ট ক্যান অনলি লিভ উইথ ফ্যাসিস্ট, তার কারণ ভারত কেন? ভারত নিজে একটা ফ্যাসিস্ট দেশ, আর হাসিনা যেহেতু ফ্যাসিস্ট সেই জন্যে হাসিনা এই ফ্যাসিস্টদের সাথে থাকে। হাসিনা তার বিরোধী নেত্রী বাংলাদেশের, সুতরাং তাকে একবার কেন 100 বার ফ্যাসিস্ট বলুন, তাতে আমাগো কিছু নাই বলার, কারণ
রাজনীতি করছেন তারা। আমাদের এখানে নরেন্দ্র মোদীকেও ফ্যাসিস্ট বলা হয়, ইন্দিরা গান্ধীকেও ফ্যাসিস্ট বলা হয়েছিল ইত্যাদি, সবাইকে ফ্যাসিস্ট বলা হয়। কিন্তু সেই সঙ্গে ভারতকে ফ্যাসিস্ট বলাটা একটু বেশি হয়ে গেল নাকি দুদু সাহেব? ওটা তো আমাদের দেশের রাজনীতিবিদরা, তারা রাজনীতির বাজার গরম করতে তারা এইসব কথাগুলো বলে। কিন্তু আপনার ওখানে ভারতকে ফ্যাসিস্ট বলা কি দরকার ছিল? আপনি হাসিনাকে তো ফ্যাসিস্ট বললেই আপনি তো থেমে যেতে পারতেন। আবার আপনি বলছেন শেখ হাসিনার আদর্শ হলো ভারত, শেখ হাসিনার ঠিকানা হলো ভারত। তারপর শেখ হাসিনার মতো ফ্যাসিস্টরা ভারতের ফ্যাসিস্টদের সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসে। এসব কথা নিশ্চয়ই ভারতের কানে মধু ঢালবে না, এবং ঢালেও নি। আপনার ও আপনার দলের সমর্থকদের কানে যে মধু ঢেলেছে সেটা বোঝাই যায় তাদের হাততালির বহর দেখে। কিন্তু তাহলে আবার ভারতের সঙ্গে সুসম্পর্কের কথাটা বলেন কেন? গত বছর 5 আগস্টের সরকার ওলট পালটের পর আপনাদের কতজন প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর নেতা ভারতে এসে বা ঢাকায় বসে সম্পর্ক মধুর করার চেষ্টা করেছেন ভারতের সাথে, এবং এখনো সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সে খবর কি আছে আপনার কাছে? না থাকলে আপনি আর কিসের বড় নেতা? অবশ্য নেতা হিসেবে আপনি যে বড় সেটা আপনার কথা শুনলে না বোঝা গেলেও, আপনার আদর্শ ইত্যাদি ব্যাপার নিয়ে না বোঝা গেলেও, আপনার খিস্তি শুনলে কিন্তু বোঝাই যায় যে আপনি কত বড় নেতা। আপনি ফার্স্ট ক্লাস খিস্তিতে। দ্রুত নির্বাচন দিচ্ছেন না ইউনূস সাহেব, তাই খেপে গিয়ে যা বলেছেন, আহা, ভিডিওটা একটু শোনায়। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিটছেন আপনারা ক্ষমতায় বসে? কোন দলকে নির্বাচিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি নাই, তো কি ছিটতে আসছেন? আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে। আবার আরেকজন আছে, সে ছাত্রলীগ থেকে আসে। এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন না। ভারতকে এত ছোট করে ভেবেন না। আমি ছোট্ট একটা গল্প বলি, আজকে বক্তৃতা করে সব তো বোঝানো যাবে না। 74 সালে এক যুবলীগের শেখ মুজিবের খুব ঘনিষ্ঠ একজন গ্রেপ্তার হয়েছিল। তাকে থানায়, মতিঝিল থানায় ঢুকাইছিল এক ওসি। তো ওসি ঢুকানোর পরে সে তো খুব হাসাহাসি করছে যে যুবলীগের নেতা, কারণ বঙ্গবন্ধু আছে, তো রাখতে পারবে না। তো ওসিকে খুব বিনয়ের সঙ্গে বলল, ভাই আপনার বুকের যেতে একটা লোম ছিঁড়ে আমার একটু দেন, তাহলে বড় উপকার হয়। তো বলে কেন? বলে পরে আমি বলবো। লোমটা সে ছিঁড়ে তাকে দিল, সে পকেটের মধ্যে, একটা খামের মধ্যে পকেটে রেখে দিল। রেখে দেওয়ার কিছুক্ষণ পর 32 নম্বর ধানমন্ডি থেকে যথারীতি টেলিফোন আসলো, যুবলীগের নেতা বলে কথা, ছাড়, ধরছিস কেন? যথারীতি ছেড়ে দেওয়া হলো খুলে। তো তখন ওই আসামি যুবলীগের নেতা যাওয়ার সময় হঠাৎ করে ওসির বলল যে তখন একটা লোম ছিঁড়ে রাখলেন, বললেন না তো কিছু। বলছে ভাই আমি জানতাম আপনি ছাড়া পাবেন, তো যার সময় বলবেন না, একটা লোমও তো ছিঁড়তে পারেন নাই, সেই জন্য একটা লোম ছিঁড়ে পকেটে রেখে দিস, আপনি যান। এই সরকারের অবস্থা আছে, একটা লোমও ছিঁড়তে পারে নাই, একটা লোমও না। পুলিশ যারা খুন করলো, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, নির্বিচারে মানুষ খুন করলো। এখন ভারত দোষারোপ করছে হাসিনাকে তো আমরা নিয়ে আসি নাই, সেনাবাহিনী তাকে পৌঁছাই দিছে সসম্মানে। যদি অপরাধ করে থাকে ভারত তো করেনি, সেনাবাহিনী করেনি। আরে বাবা, কি মারাত্মক অভিযোগ না ভারতে! তার সঙ্গে কথা বলেন, আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়ে যায়। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিটছেন আপনারা ক্ষমতায় বসে? একটা কথা বলতে পারেন না, আপনারা ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে, কি ছিটছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ, কি করছেন আপনারা? কেউ কেউ বলছে না আপনাদের কোন দলকে নির্বাচিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না, তো কি ছিটতে আসছেন? আপনাদের
এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করেন। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে, আপনাদের জন্মের আগে। আপনারা যখন শিশু 15 বছর বয়স, তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা, ছাত্র আন্দোলন। আগের কথা আপনাদের বয়স 25 না? 25 আর 15, সরি 15 আর 10, 25। শিশু যখন ছিলেন আমার আন্দোলন শুরু করেছিলাম, গণতান্ত্রিক আন্দোলন। এই সময় 15 বছরের পরে এসে 1 মাসে কি লাফালাফি করলেন? সবাই তো নাম বাদ দিয়ে আপনাদের ছায়াতলে গিয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গিয়েছিল না? ছাত্র দল নেয় নাই, ছাত্র ইউনিয়ন নাম নেয় নাই। শিবির নাকি তো বলে আমরা ছাত্রলীগের মধ্যে ছিলাম, বলে না ছাত্রলীগের মধ্যে ছিলাম। তার মানে যাকে পিটাইছে সেই তো শিবির পিটাইছে, শিবিরই পিটাইছে না? কি যে বলে, একটু বুদ্ধি জ্ঞান করেও কথা বলে না। আবার আরেকজন আছে, সে ছাত্রলীগ থেকে আসে। এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন না, কারণ সেটা তো নিষিদ্ধ সংগঠন। সে আবার বড় বড় কথা বলছে। ইলেকশন দেন, এটা সহজ পথ, সসম্মানে ঘরে ফেরার। আরে ভাই, আপনারা এত ভয় পাচ্ছেন কেন? এত বড় একটা গণ অভ্যুত্থান করেছেন, বিপ্লব করেছেন, দেশবাসী তো আপনাদেরকে চিনে, আপনাদেরকে ভোট দেবে না, এটা আপনার কেন এই ধরনের ছন্দ করছেন? ইলেকশন দিলে তো আপনাদের জেতার কথা না? 90-এর গণ অভ্যুত্থানের পথে বিএনপি জিতেছে, ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণ অভ্যুত্থান হয়েছে। তা আপনাদের নেতৃত্বে যদি গণ অভ্যুত্থান হয়, তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন না? তাহলে ইলেকশন দিবেন না কেন? ইলেকশন দিলে তো জিতবেন। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, একেবারে সরাসরি আগে ওরা খাইছে, এখন এরা খেতেছে না। কি বলছে? ভারত শুধু আওয়ামী লীগকেই চেনে, ভারতকে এত ছোট করে ভেবেন না। এই অভিযোগ বিএনপির বহু পুরনো। কিন্তু এর দায়টা কার? স্বাধীন বাংলাদেশের অর্ধ শতাব্দীরও বেশি ইতিহাসে মোটামুটি 23-24 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে। বাকি 26-27 বছর দেশটিতে হয় সামরিক শাসন, তত্ত্বাবধায়ক সরকার অথবা বিএনপির সরকার ছিল। এই 27 বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কি ছিল না? থেমেছিল ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যে বছরগুলোতে আওয়ামী লীগ ছিল না? না, থেমে থাকেনি। এমনকি শুনে রাখুন, শেখ মুজিবের হত্যাকাণ্ডের মাত্র 5 দিনের মাথায় ঢাকায় ভারতের তখনকার রাষ্ট্রদূত সমর সেন সৌজন্য বিনিময় করে এসেছিলেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদকে। তাকে সৌজন্য বিনিময় করে তাকে অভিনন্দন জানিয়ে এসেছিলেন রাষ্ট্রপতি হওয়ার জন্য। পরদিন, মানে সে যেদিন গেছিলেন তিনি, তার পরদিন দুজনের হাসি মুখে করমর্দনের ছবিও বেরিয়েছিল ভারতের দা হিন্দু পত্রিকায়। তার মানেটা কি দাঁড়ায়? মানেটা এটাই দাঁড়ায় যে শাসক পরিবর্তন হলো, অর্থাৎ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মৃত্যুর পরেও ভারত তার রাষ্ট্রীয় কর্তব্য থেকে বিচ্যুত হয়নি। তারা গিয়ে খন্দকার মোশতাক আহমেদকে ভারতের রাষ্ট্রদূত গিয়ে শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন। 80-র দশকের বড় একটা অংশ জুড়ে ছিল হোসেন মোহাম্মদ এরশাদের সরকার। সেই সরকারের সঙ্গে কি ভারতের কোনো সম্পর্ক ছিল না? একদমই ভুল কথা। ছিল, রীতিমতো সুসম্পর্ক ছিল হোসেন মোহাম্মদ এরশাদের সরকারের সঙ্গে ভারতের। মোদ্দা কথাটা হলো, যারা বলেন যে ভারত শুধু আওয়ামী লীগকে চেনে, তারা ভুল বলেন। ভারতীয় নেতৃত্ব আওয়ামী লীগ ছাড়াও আরো বহু দলের সঙ্গে বহু বছর ধরে ডিল করেছে, তাদের সাথে কাজ করেছে। সাম্প্রতিক অতীতেও জাতীয় পার্টি
এমনকি সুফি ভাবধারার বহু ইসলামপন্থী দলকেও ভারতে সরকারিভাবে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে এবং দাওয়াত দেওয়ার পরে তারা এসেছেন। এইসব দলের নেতারা দিল্লিতে এসে ভারতের নেতা মন্ত্রী নীতি নির্ধারণ করে যারা, তাদের সঙ্গে বৈঠক করে গেছেন। কিন্তু বিএনপির কথাটা একেবারেই আলাদা। এই দলগুলোর মধ্যে কিন্তু বিএনপিকে নেবেন না। হোসেন মোহাম্মদ এরশাদের দলের সাথে তিনি যেভাবে চালিয়েছিলেন তার সাথে বিএনপিকে নেবেন না। বিএনপি একেবারেই আলাদা। বিশেষ করে 2001 থেকে 2006 সালের মেয়াদে খালেদা জিয়ার নেতৃত্বাধীন 4 দলীয় যে জোট, সেই জোট সরকারের সময়কারের যে অভিজ্ঞতা সেটা খুবই খারাপ ছিল ভারতের পক্ষে। আপনারা বিএনপি আমলে ভারতের নিরাপত্তাগত স্বার্থ যেভাবে জলাঞ্জলি দিতে হয়েছিল, কম্প্রোমাইজড হয়েছিল, তাতে ওই দলটিকে নিয়ে ভারতের দ্বিধা দ্বন্দ্ব ও যে সন্দেহ থাকাটা কিন্তু খুবই স্বাভাবিক। ভারতের উত্তর পূর্বাঞ্চলের জঙ্গি গোষ্ঠীগুলো সে সময় বাংলাদেশে এসে ঢালাও আশ্রয় প্রশ্রয় পেয়েছিল। ওই পরেশ বড়ুয়া টড়ুয়া মনে আছে তাদের নামটামগুলো? এরকম অনেক নাম, একটা পরেশ বড়ুয়া নয়, অনেক পরেশ বড়ুয়া। এমনকি সরকারি মদতে চট্টগ্রাম বন্দর দিয়ে ওই জঙ্গিদের জন্য বিপুল পরিমাণ অস্ত্রের চালান পর্যন্ত পাঠানো হয়েছিল। কাদের সৌজন্যে? ওই খালেদা জিয়া সরকারের সৌজন্যে। 10 ট্রাক ভর্তি অস্ত্র ধরা পড়েছিল চট্টগ্রাম থেকে যাওয়ার পথে। এই খবরটা কিন্তু মনে রাখতে হবে। অথচ আওয়ামী লীগের সঙ্গে ভারত কেন আওয়ামী লীগকে সম্মান করে, ভালোবাসে? আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক কেন সাবলীল, মধুর? তার কারণ হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই সব কর্মকাণ্ড একেবারে সমূলে উৎপাটন করেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পরিস্থিতি আজ যে অনেকটা শান্ত, তার কারণ হচ্ছে, তার মূলে আছে আওয়ামী লীগ। যে রাজনৈতিক দলটির মদতে ভারতের একটা বিস্তীর্ণ অংশে দীর্ঘদিন ধরে জঙ্গিবাদ প্রশ্রয় পেয়েছে, তাদের সঙ্গে নতুন করে কোনো সম্পর্ক স্থাপনের আগে ভারতকে বহুবার ভাবতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। এই দলটি বলাই বাহুল্য, বিএনপি হচ্ছে সেই দল। শুধু নিরাপত্তার ক্ষেত্রে নয়, অর্থনীতি বা বাণিজ্যেও বিএনপি আমলে ভারতের অভিজ্ঞতা কিন্তু মোটেই সুখকর ছিল না। ওপি জিন্দাল ইউনিভার্সিটির অধ্যাপক ও বাংলাদেশ বিশেষজ্ঞ শ্রীরাধা দত্ত যেমন বলছিলেন, তিনি একটা জায়গায় লিখেছেন যে খালেদা জিয়ার আমলেই কিন্তু এনার্জি ডিল মানে জ্বালানি চুক্তি করার চেষ্টা করেছিল ভারত, কিন্তু সেটা ভেস্তে গিয়েছিল। বাংলাদেশে বিপুল বিনিয়োগের প্রস্তাব নিয়ে গিয়েও ভারতের যে টাটা শিল্প গোষ্ঠী ব্যর্থ হয়ে ফিরে এসেছিল, কারণ বিএনপি। সব মিলিয়ে ওই 5 বছরে বিএনপির শাসনে ঢাকা ও দিল্লির মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। আর সেই তিক্ত অভিজ্ঞতাই আজ 1.5 দশক পরেও ভারতকে বিএনপি সম্পর্কে সন্দিগ্ধ করে রেখেছে। বিএনপিকে ঘিরে ভারতের আর একটা বড় সমস্যা হলো জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির ঘনিষ্ঠ সংস্রব। এই সংস্রব বা আঁতাত অবশ্য এখন দৃশ্যত নেই, কিন্তু অদৃশ্যত পরোক্ষভাবে সেটা রয়েছে বলে ভারত এখনো কিন্তু যথেষ্ট সন্দেহ করার জায়গা আছে। আমি জানি পর্দার আড়ালে বিএনপি যেমন যোগাযোগ রাখছে ভারতের সঙ্গে, তেমনি ভারত যে একেবারে দরজা বন্ধ করেছে তা নয়, দরজা বন্ধ করা উচিত নয়, কারণ এটা হচ্ছে কূটনীতি। ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেলে কিন্তু অনেকটা পথ হাঁটতে হবে বিএনপিকে, যেটা রাজনীতিগতভাবে প্রায় অসম্ভব বিএনপির পক্ষে। কেন অসম্ভব? কারণ বাংলাদেশের ভোটারদের মধ্যে ভারত পক্ষীয় ও ভারত বিরোধী 2 শক্তি আছে, এবং আজকে যদি বিএনপি ভারতের পক্ষ নিয়ে কথা বলে তাহলে
তাহলে ভারত বিরোধী যে জনতা বিএনপি থেকে দূরে চলে যাবে, জামায়াতের কাছে চলে যাবে। সুতরাং আর বিএনপি তো বিশ্বাসও করে না যে ভারতের হয়ে কথা বলা, ভারতের সাথে সম্পর্ক স্থাপন করা, এটা বিশ্বাস করে না। মাঝখানে বাতাসে ভেসেছিল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা তালমেল তৈরি করার চেষ্টা চলছে এবং এই চেষ্টার মধ্যে নাকি ভারতেরও হাত আছে। বিশ্বাস হয় না, তবে চেষ্টা হতে পারে, কিন্তু সেটা যে সফল হবে তার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ বিএনপিকে তার ভারত বিরোধী অবস্থান বজায় রাখতে হবে, না হলে পুরো ভারত বিরোধী যে ভোট, সেই ভোট চলে যাবে জামায়াত এবং তার দলবলের কাছে। আর বিএনপিকেও কিন্তু ভারতপক্ষীয়রাও যে ভোটাররা, তারাও কিন্তু বিএনপিকে সমর্থন করে না, বিএনপিকে বিশ্বাস করে না। সুতরাং তাদের ভোট থেকে যাবে আওয়ামী লীগের শিবিরেই। সুতরাং ওই যে দুদু সাহেবদের মধু বর্ষণ, ভারতকে ফ্যাসিস্ট বলা, ভারতে মুসলমানদের ওপরে ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে এইসব বলা, ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে এইসব বলা, একটু যখন বলবেন তখন একটুখানি না পরিসংখ্যান দিয়ে বলবেন যে ভারতে এত কোটি মুসলমানের মধ্যে কতজন মারা গেছে, আর সংখ্যালঘুদের সঙ্গে তো তুলনা করছেন বাংলাদেশে ওই সংখ্যালঘুর মধ্যে কতজন মারা গেছে, কতজনের উপর অত্যাচার হয়েছে, এইটা তুলনা করে নিজেকেই প্রশ্ন করবেন দুদু সাহেব যে আপনি কি বলছেন, কার জন্য বলছেন। আপনার দলের লোকরা তারা বলতে থাকবে সম্পর্কের মাধুর্য বাড়াবার কথা, আর আপনি ভারতকে বলতে থাকবেন ফ্যাসিস্ট, মুসলিম বিরোধী, এইসব বলতে থাকবেন, তাই না? দেখুন তাতে সম্পর্কের কি উন্নতি হয়। এখনকার মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।